নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে আমার ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশলের তৃতীয় ধাপে আর অ্যাকাউন্টিংয়ের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি প্রথম ক্লাসে বলছি মোট 26টা লেনদেনে তোমরা আমার সাথে থাকবা, নির্ণয় করব। এই 26টা লেনদেন পারলে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করা কোনো ঘটনাই না, কোনটা সম্পদ হিসাবে শ্রেণী অনুযায়ী, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, এগুলো তুমি নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। আর যারা এটা পারে তারা কোনো সমস্যাই না, কারণ সম্পদ, ব্যয়, আয়, দায় চিনতে পারলে হিসাব বিজ্ঞানে কে ঠেকায় এটা একটা ছন্দ আছে। তো সুতরাং আসো আমরা দেখি। এর আগে আমি 17 পর্যন্ত তোমাদেরকে বললাম। এবার আসো আমরা দেখি 18 নম্বর বলছে কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব। কি কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব? তো কুঋণ কখন হয়? কুঋণটা যখন তোমার কোনো দেনাদার তোমার টাকা মেরে চলে গেছে অথবা না পাওয়ার সম্ভাবনা বেশি, তখন কুঋণটা হয়। তাহলে আমরা এখানে কি লিখব? কি হইল? কুঋণ বা অনাদায়। কি পাইলাম? একটা কুঋণ পাইলাম, মানে আমি আর টাকাটা পাবো না, অনিশ্চিত হয়ে গেল। কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। কেন? এটা ব্যয়। এটা যদিও সম্পদ ছিল, বাট এখন এটা ব্যয় হয়ে গেছে, ব্যয় ধরে নিতে হবে যে এই টাকাটা এখন আর পাওয়া সম্ভব না। কেন? অনেক সময় দেখা যায় এমন লোক থেকে বিক্রি করছি, সে বাসা চেঞ্জ করে চলে গেছে, অথবা প্রশাসনের কোনো লোক বা কোনো রাজনৈতিক লোক বা যে কোনো কেউ আমার টাকাটা মেরে চলে গেছে, এই জন্য আমার কুঋণের সৃষ্টি হয়। সেক্ষেত্রে কুঋণ বা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এটা হিসাবে শ্রেণী অনুযায়ী ব্যয়, আর ব্যয়টা বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট, ব্যয় হ্রাস ফেলে ক্রেডিট। ডেবিটের ঘরে 3000 টাকা। অপরপক্ষে কি চলে গেল? আমার দেনাদার যে ছিল ওটা তো সম্পদ ছিল, সেই দেনাদার, সেই পরিমাণ দেনাদার কমে গেছে, ক্রেডিট। সম্পদ, দেনাদারটা কি? সম্পদ, আর সম্পদটা হ্রাস। সম্পদ বৃদ্ধি ফেলে ডেবিট, সম্পদ হ্রাস ফেলে ক্রেডিট। বাট এখানে একটা হচ্ছে ব্যয় শ্রেণী আর একটা হচ্ছে হিসাব শ্রেণী অনুযায়ী একটা ব্যয় আর একটা সম্পদ, একটা বৃদ্ধি একটা হ্রাস। আসলে এবার আমরা 19 নম্বরে কি বলছে? বাট্টা প্রাপ্তি 2000 টাকা। কত টাকা? বাট্টা প্রাপ্তি। যেরকম বাকিতে ক্রয় এবং বিক্রয়, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত নগদে হয় না, ঠিক তেমনি বাট্টা প্রাপ্তি এবং প্রদান কখনো নগদে হয় না, কারণ বাট্টা প্রাপ্তি এবং প্রদান পাওনাদার এবং দেনাদারকে ছাড় দেওয়া হয়। আসো আমরা সেটা আবার বিস্তারিতভাবে হিসাবে শ্রেণী অনুযায়ী জানি। বলছে বাট্টা প্রাপ্তি, তাহলে আমরা কি লিখব? পাওনাদার হিসাব ডেবিট। কারণ আমি যে বাট্টা পাইছি, পাওনাদারকে দেওয়ার সময় কিছু টাকা কম দিছি, সেটা আমার বাট্টা প্রাপ্তি। কিন্তু আমি তো নগদে পাই না, আমি নিছি, এটা টাকা কম দিছি বা 5% কমাই দিছি, যে ভাই আমার কাছে 20,000 টাকা পাইতো, আমি এখন 5% কমাই দিলাম। সেক্ষেত্রে যে টাকাটা কম সেটাই হচ্ছে আমার বাট্টা প্রাপ্তি। এই জন্য বাট্টা প্রাপ্তির সময় হবে পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদারটা হচ্ছে দায়, আর দায়টা হ্রাস 2000 টাকা। দায় হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপরে প্রাপ্ত ভাট্টা হিসাব ক্রেডিট। কেন? কারণ প্রাপ্ত যে ভাট্টা আমরা পাইছি সেটা হাতে হাতে পাই আর না পাই, যেভাবে পাইছি আমার একটা আয় হলো, আর তাহলে আয়টা বৃদ্ধি। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। ক্রেডিটের ঘরে 2000 টাকা। তাহলে তোমরা অনেক সময় এখানে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় দুইটা পক্ষ কীভাবে নির্ণয় করবা সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাও। আজকের পরে আর কনফিউশন থাকবে না। একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি হলে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট। কেন? পাওনাদারটা দায় আর দায়টা হ্রাস। আরেকটা হচ্ছে কি? নগদান, কোনো কথা হবে না। এখানে কি হবে? প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। কেন? সেটা আয়, আয় বৃদ্ধি ফেলে ক্রেডিট। আসে এবার 21 নম্বরে আমাদের লেনদেনে কি বলছে? বলছে ধারে সেবা প্রদান 8000 টাকা। ধারে যদি তুমি 20 তারিখ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয়। ধারে কোনো কিছু ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। আর আমার আসলো কি? আমার আসলো অফিস সরঞ্জাম বা অফিস যন্ত্রপাতি। তাহলে অফিস যন্ত্রপাতি হিসাব ডেবিট। এটা আমার স্থায়ী সম্পদ। কোন ধরনের সম্পদ? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। তো আমার অফিস সরঞ্জাম যে আমি বাকিতে কিনছি, কিসের সৃষ্টি হলো? আমি কি পেলাম? পাওনাদার পেলাম। টাকাগুলো পরিশোধ করতে হবে। অপোজিট কথা হবে, বা অপর দুইটা পক্ষের একটা পক্ষ হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, পদেও বা পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কেন ক্রেডিট? পাওনাদারটা এক ধরনের দায়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট 40,000 টাকা। সম পরিমাণের অঙ্কের টাকা ডেবিট এবং ক্রেডিট করতে হবে, দুইটা পক্ষ নির্ণয় করতে হবে, যেটা হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। আসো এবার আমরা 21 নম্বরে যাই। বলছে ধারে সেবা প্রদান। ধারে সেবা প্রদান তো আগেই বলছি কারা করে?
ধারে, এর আগে আমরা নগদে সেবা প্রদান করছি, এবার ধারে সেবা প্রদান। ধারে মানে হয়তো লয়ার চেম্বার হলে উকিলকে টাকা দেয় নাই মক্কেল, সেক্ষেত্রে হইতে পারে, বা ডাক্তারকে টাকা দেয় নাই, বা শিক্ষকের বা ওই স্কুলের ফি বা কলেজের ফি বাকি আছে সেক্ষেত্রে। তাহলে আমরা ধারে সেবা প্রদান করছি। ধারে সেবা প্রদান করলে কি হবে? দেনাদার হিসাব। ধারে করছি যে ধারে কোনো কিছু ক্রয় বা বিক্রয় করলে বা সেবা প্রদান করলে দেনাদারের সৃষ্টি হয়, তাহলে দেনাদার হিসাব ডেবিট। দেনাদার এক ধরনের সম্পদ বা ব্যক্তি সম্পদ বা চলতি সম্পদ। সম্পদ বৃদ্ধি 8,000 টাকা। অপরপক্ষে এটা তো আয় হলো, টাকাটা তো আমরা পাবো, সেজন্য সেবা আয় হিসাব ক্রেডিট। আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট 8,000 টাকা হিসাবের শ্রেণী অনুযায়ী। এবার দেখো 22 তারিখের লেনদেন বলছে দাগ কাটা চেক বিক্রয়, দাগ কাটা চেকে বিক্রয় 14,000 টাকা। আবার বলছি, দাগ কাটা চেকে বিক্রয় 14,000 টাকা। কত টাকা? 14,000। দাগ কাটা চেকে বিক্রয় 14,000 টাকা। দাগ কাটা চেকে, দাগ কাটা চেকটা কি এরা একটা বলি। দাগ কাটা চেক এমন চেক যে চেকে ক্রয় বা বিক্রয় করলে তোমাকে টাকাটা দিতেই হবে, তবে সেটা তোমার হাতে দেবে না, তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, তবে টাকা 100%, সেটাই হচ্ছে দাগ কাটা চেক। আর দাগ কাটা চেকে আমাদের ব্যবসা উদ্যোগে বিস্তারিত আছে। তো দাগ কাটা চেক হইলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা অবশ্যই চলে আসবে, সেজন্য হবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকটা সম্পদ, সম্পদ কী জন্য? এটা বৃদ্ধি, বৃদ্ধি ফেলে ডেবিট। অপরপক্ষে বিক্রি করছি না, বিক্রয়ের ফলে কি হয়? আয় হয়। আয়, আর আয়টা কি? বৃদ্ধি। আয় বৃদ্ধি ফেলে ক্রেডিট 14,000 টাকা। আসো এবার 23 নম্বরে কি বলছে? প্রদত্ত ভাট্টা 2,000 টাকা। আগে প্রাপ্ত ভাট্টা, এখন প্রদত্ত ভাট্টা। প্রাপ্ত ভাট্টাটা আমরা পাই পাওনাদারের কাছ থেকে, প্রদত্ত ভাট্টাটা আমরা দিতে হয় কাকে? দেনাদারকে। আসো এবার প্রদত্ত ভাট্টা হিসাব ডেবিট। কেন? প্রদত্ত ভাট্টা যে আমরা দিয়ে দিলাম, দেনাদারকে ছাড় দিলাম, সেটা এক ধরনের কি? ব্যয়। তাহলে প্রদত্ত ভাট্টা হচ্ছে ডেবিট। কেন? এটা ব্যয়। কী কারণে ব্যয়টা ডেবিট হবে? ব্যয়টা বৃদ্ধি, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এবার হচ্ছে আর প্রদত্ত ভাট্টার কাকে দিছি? দেনাদারকে। দেনাদার তো ছিল সম্পদ, বাট যে পরিমাণ দেনাদার কমে গেছে সেটা এখন সম্পদটা, সেই সম্পদটা হ্রাস পাইল। দেনাদার হিসাব ক্রেডিট। কেন? দেনাদার সম্পদ, সম্পদটা হ্রাস। 2,000 টাকা যে ছেড়ে দিছি সেটা তো আমার হ্রাস পাইল, সেজন্য দেনাদার সম্পদ বা চলতি সম্পদ হ্রাস। এবার আমরা 24 তারিখ লেনদেন বলছে চেকে বা কার্ডে ক্রয়। চেকে বা কার্ডে ক্রয় করলে আমাদের ভিসা কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, সেবা বা কার্ডে ক্রয় করলে আমাদের ব্যাংক থেকেই যাবে, সেজন্য হবে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কেন? ক্রয়টা এক ধরনের ব্যয় আর ব্যয়টা বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। আর অপোজিটে আমি যে ক্রয় করলাম কোত্থেকে যাবে? আগেই তো বলা হয়েছে চেকে বা কার্ডে ক্রয়, তাহলে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকটা কি? সম্পদ, সম্পদ হ্রাস। আসো এরপরে 25 তারিখে বলছে বিজ্ঞাপন বাবদ ব্যয় 7,000 টাকা। কি? বিজ্ঞাপন বাবদ মানে কি? তোমার প্রতিষ্ঠানে তুমি বিজ্ঞাপন দিছো, বিজ্ঞাপন মানে বিভিন্ন জায়গায় প্রচার ও প্রসারের জন্য যেই কাজটা করা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন মানুষ 1 বছরের জন্য, অনেক সময় 3, 4, 5 বছরের জন্য করে। যেটা তুমি করে ফেলছো সেটা খরচ, আর যদি কিছু বাকি থাকে সেটা সম্পদ থাকবে। তো বিজ্ঞাপন এক ধরনের ব্যয়। ব্যয়টা কি? বৃদ্ধি। কী কারণে বিজ্ঞাপন ডেবিট হলো? কারণ এটা ব্যয়, ব্যয়টা বৃদ্ধি। কত টাকা? 7,000 টাকা। আর বিজ্ঞাপন বাবদ যে ব্যয়টা হলো কি হলো? সেটা নগদে, কোনো কথা উল্লেখ না থাকলে সেটা নগদে। তাহলে নগদান হিসাব ক্রেডিট। এটা কি? সম্পদ। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আসো আরেকটা এন্ট্রি রয়েছে, আমরা সেটা আমার সাথে থাকো। আমরা 26 নম্বর এন্ট্রিটা এখানে লিখি। 26 নম্বরে বলছে চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি। তাহলে আমাদের দুইটা পক্ষ হবে, দুইটা পক্ষ নির্ণয় করতে হবে। একটা পক্ষ কি হবে? চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি যদি হয় তাহলে আমাদের হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর কি? নগদান হিসাব ক্রেডিট। আসো আমরা লিখি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর বিবিধ ক্ষতি হিসাব। আরেকটা পক্ষ হবে নগদান হিসাব ক্রেডিট। এখন কি কারণে আমি ক্রেডিট করলাম? হিসাবের শ্রেণী অনুযায়ী বিবিধ ক্ষতি এটা এক ধরনের কি? ব্যয়, আর ব্যয়টা কি? বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আর নগদান হিসাব কেন ক্রেডিট হবে? কারণ এটা সম্পদ, সম্পদটা হ্রাস। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। কত টাকা? 3,000 টাকা। সমপরিমাণের টাকার অঙ্ক
ডেবিট এবং সমপরিমাণে টাকার অঙ্ক ক্রেডিট করতে হবে। এটা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। আমি এই তোমাদের সাথে মোট 3টা ক্লাসে বিভক্ত করে নিলাম 26টা লেনদেন, কারণ একসাথে নিলে 30 মিনিটের অতিরিক্ত সময় ব্যয় হয়ে যেত, তোমরা দেখতে পারতে না, ভিডিওটা অনেক লং হতো, সেজন্য 3 ভাগ করে নিলাম। আশা করি তোমরা এই 26টা লেনদেন যদি হিসাবে শ্রেণী অনুযায়ী বলতে পারো এবং তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার আর হিসাবের লেনদেন নিয়ে বা সম্পদ, দায়, আয়, ব্যয়, হিসাবে শ্রেণী নিয়ে কোনো ঝামেলা পড়তে হবে না। আশা করি আমার আজকের ক্লাসে তোমরা এগুলো সম্পর্কে জানছো এবং বুঝছো এবং মনে রাখবা, এবং পরবর্তীতে আমরা অনুশীলনের কাজ নিয়ে আলোচনা করব। তোমাদের সবার কাজ হলো এই 3টা ক্লাস সবগুলা আবার নিজেরা খাতায় করবা, করে দেখাইবা এবং মনে রাখবা। সেই থেকে সাথে সৃজনশীল 1 তোমাদের পড়া থাকবে। আমি তোমাদের এর আগের ক্লাসে মনে আছে কিনা সৃজনশীল 2 নাম্বারটা পড়া দিয়েছি, তো আমি আগামী ক্লাসে সৃজনশীল 3 নাম্বারটা আমরা করাবো। সেক্ষেত্রে তোমরা সবাই সাথে থাকবা। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।